Assalamualaikum everyone. Hope you are well by the grace of Almighty Allah. Welcome to my channel Learning English School. Today we are going to learn about the most important topic, tense. So, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। Let's not waste our time and let's get into our main topic, tense. গত ক্লাসে আমরা টেন্স এর সম্পর্কে বেসিক কিছু আলোচনা করেছি, আমরা বিশদ আলোচনায় যাইনি। তো এই ক্লাসটি ভালোভাবে বোঝার জন্য আপনাদের অবশ্যই ভালো হয় গত ক্লাসটি পড়ে আসার জন্য, কারণ আমি খুব বেসিক জিনিসগুলো ওই ক্লাসে বুঝিয়েছি। সো এবার আসুন আমরা টেন্স সম্পর্কে একটু ব্রিফিং দিয়ে নিই। টেন্স মানে হচ্ছে কাল বা সময়, কোনো কাজ করার সময়কে টেন্স বলে। টেন্স শব্দটি ইংরেজি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে এবং সঠিকভাবে ইংরেজি বলতে গেলে, পড়তে গেলে এবং লিখতে গেলে আমাদেরকে অবশ্যই টেন্স পড়তে হবে এবং এজন্যই টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বা সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়। সো আমরা আসি টেন্স কত প্রকার ও কি কি। টেন্স প্রধানত তিন প্রকার। এক, প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, পাস্ট টেন্স বা অতীতকাল এবং ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। আজকে আমরা প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল নিয়ে কথা বলবো। বর্তমান কালে আমরা যখন কোনো কাজ করি, যেমন আমরা স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি ভাত খাই, আই ইট রাইস, সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল। সো বর্তমান কালের কিছু কাজ, এগুলোকে আমরা প্রেজেন্ট টেন্সে বলে থাকি। যে টেন্স দ্বারা বর্তমান কালে করা কোনো কাজ অভ্যাস বা চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। সো চলুন আমরা একটু আলোচনা করি। এবার আমরা জেনে নিই প্রেজেন্ট টেন্স আবার চার ভাগে ভাগ করা হয়। তিনটি টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রধান তিনটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয় এবং এগুলোর মধ্যে মিল আছে। যেমন ধরুন প্রেজেন্ট টেন্স চার ধরনের: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রেও সেম, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্সও চার প্রকার: ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এই যে 12 প্রকার টেন্স, এগুলোকে যদি আমরা একসাথে মুখস্থ করে মনে রাখতে যাই তাহলে কিন্তু মনে থাকবে না, আমরা ভুলে যাব। সো এটা কখন মনে থাকবে? আমরা পড়বো, আস্তে আস্তে পড়বো, প্রতিদিন পড়বো, এক্সাম্পল সহকারে প্র্যাকটিস করব। আস্তে আস্তে আমাদের এই 12টি টেন্সের নাম আপনা আপনি এমনিতেই মুখস্থ হয়ে যাবে। তাই বলে কিন্তু আমরা একদম পড়বো না তা না, আমরা জাস্ট কয়েকবার রিভিশনের মতো বলবো যে কিরকম প্রেজেন্ট টেন্স চার প্রকার, চার ধরনের প্রেজেন্ট টেন্স: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট সেম, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার সেম, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সো আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো চলুন আমরা এবার একটু ইনডিফিনিট টেন্স নিয়ে ভাবি যে বর্তমান কালে কোনো কাজ করা, বর্তমান কালে কোনো কাজ করা অভ্যাস বা চিরন্তন সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ধরুন আমরা এখানে লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
হচ্ছে বর্তমান কাল বা সময়। ধরুন আমরা এখানে বললাম বর্তমান কাল, বর্তমান কাল বা বর্তমান সময়। ওকে, আচ্ছা লেখা করার কারণে এখানে আমরা বললাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বর্তমান কাল বা সময়। এখন এটাকে আমরা ফার্স্ট যখন বলি যে আমরা বললাম স্ট্রাকচারটা প্রথমে আমরা লিখি যে আমরা কিভাবে চিনব যে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আমরা কিভাবে বুঝবো, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এবার আসি লাস্টে যদি এক্সটেনশন থাকে তো থাকলো ও আচ্ছা। এবার অনেকে নাই জানতে পারেন যে অবজেক্ট এবং এক্সটেনশন অনেকে জানা না থাকতে পারে। অবজেক্ট আর এক্সটেনশন দুইটার মধ্যে পার্থক্যটা কি, ডিফারেন্সটা কি? অ্যাকচুয়ালি অবজেক্ট হচ্ছে ধরুন আমি বললাম হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। আচ্ছা, হি সাবজেক্ট, প্লেস ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমি বললাম হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। আমি প্রশ্ন করলাম কে ফুটবল খেলে, কর্তা কে এই বাক্যের মধ্যে? তো হি এখানে আমরা সাবজেক্ট পেলাম। আচ্ছা, আমরা যখন কি দ্বারা প্রশ্ন করব তখন আমরা অবজেক্ট পাবো। কি বা কাকে দ্বারা প্রশ্ন করব তখন আমি বললাম সে কি খেলে, সে কি খেলে, সে ফুটবল খেলে। তাহলে এখানে ফুটবল শব্দটি হচ্ছে অবজেক্ট। বাট যখন আমরা বললাম হি প্লেস ফুটবল in the field, কি বললাম? He plays football in the field. In the field, এই যে আমরা এটা বললাম, এটাই হচ্ছে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। He plays football in the field, সে ফুটবল খেলে। এতটুকুতেই কিন্তু আমার সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। বাট আমি কি বললাম? হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, সে মাঠে ফুটবল খেলে। তো এই যে ইন দ্য ফিল্ড, এতটুকু হচ্ছে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। তো আমরা একটু টপিকের বাইরে করলাম, জিনিসটা ক্লিয়ার হয়ে থাকা ভালো। আচ্ছা, এবার খেয়াল করুন আমরা যেখানে ছিলাম V1 স্ট্রাকচার কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বর্তমান কাল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাধারণ বর্তমান কাল, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সব ভার্বগুলো V1 হবে। কি হবে? V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইট খাওয়া, গো যাওয়া, স্লিপ ঘুমানো, ডু করা, গিভ দেওয়া, এই ফর্মগুলো V1 ফর্মগুলো বসবে। এবার আমরা এক্সাম্পল লিখে পড়ি। অভ্যাস, এট ফার্স্ট আমরা বললাম অভ্যাস, প্রতিদিনের কাজ, অভ্যাস। আমরা বললাম আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস এভরি ডে, আমি প্রতিদিন ভাত খাই। এরপর আমরা বললাম ধরুন হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে।
she goes to school. She school এ যায়। বললাম she goes to school every day. সে প্রতিদিন স্কুলে যায়। আচ্ছা, এবার আমরা বললাম we help the poor. We help the poor. আমরা গরিবদের সাহায্য করি। এরপর আমরা বললাম they go to office. তারা অফিসে যায়। এরপর আমরা বললাম you read book. তুমি বই পড়ো। এরপর আমরা বললাম I read a novel. আমি একটি উপন্যাস পড়ি। এরপর আমি বললাম he gets up from bed at 6 a.m. every day. Every day. আচ্ছা, খেয়াল করে দেখুন, এই যে 8টি সেন্টেন্স আমরা লিখলাম। I eat rice. আমি ভাত খাই। He plays football. সে ফুটবল খেলে। She goes to school every day. সে প্রতিদিন স্কুলে যায়। We help the poor. আমরা গরিবদের সাহায্য করি। They go to office. তারা অফিসে যায়। You read book. তুমি বই পড়ো। I read a novel. আমি একটি উপন্যাস পড়ি। He gets up from bed at 6 a.m. every day. তো খেয়াল করুন, এখানে আমরা যে সেন্টেন্সগুলো লিখলাম এগুলো আমাদের অভ্যাস, বা আমরা এই কাজগুলো প্রতিদিন করি। সো প্রতিদিনের কাজকর্ম বোঝাতে গেলে এবং আমাদের জন্য হ্যাবিট বা রেগুলার হ্যাবিট বা অভ্যাস বোঝাতে গেলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। এই সেন্টেন্সগুলোতে সবগুলো ভার্ব V1 এ থাকবে। এই ইনডিফিনিট টেন্সে সবগুলো ভার্ব V1 এ থাকবে। এর মানে হচ্ছে আমরা যদি কোনো সেন্টেন্সে দেখি যে সাবজেক্টের পর V1 আছে, এই V1 ভার্বটা দেখে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিচ্ছু না, জাস্ট ভার্বের দিকে তাকাবো, দেখবো ভার্বটা কোন ফর্মে আছে। ভার্বের যে 5টি ফর্ম V1, V2, V3, V4 এন্ড V5 গত ক্লাসে আমরা শিখেছি, এগুলো কোনটাকে কি বলে। তো এই V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন আমরা কোন সেন্টেন্সে দেখব তখনই আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে একটা টার্ম আছে, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট, তখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন এখানে হচ্ছে হি, এখানে আমরা এস যুক্ত করেছি, এবং শি, এখানে আমরা গো এর সাথে ইএস যুক্ত হয়েছে। খেয়াল করুন, হি, শি, ইট, দে এগুলো থার্ড পারসন, বাট দে কিন্তু প্লুরাল নাম্বার। মানে ফার্স্ট শর্ত হচ্ছে থার্ড পারসন হতে হবে এবং সিঙ্গুলার নাম্বার হতে হবে। এটা আমি সব ক্লাসে বলেছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সব সময় ভার্বের পর এস বা ইএস যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সব সময় ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এত কিছু যদি না বোঝা যায়, জাস্ট একটা জিনিস খেয়াল করবেন যে একটা জিনিস বা একজন ব্যক্তি, একটা জিনিস বা একজন ব্যক্তি যখন হয় তখন আমরা ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করব। এখন কোন কোন ভার্বের সাথে ইএস বসে সেটা হচ্ছে যে সমস্ত ভার্বের শেষে ডাবল এস, এস এইচ,
CH X O যে সব ভার্বের শেষে ডাবল S SH CH X এবং O থাকে ওই সব ভার্বের শেষে S যুক্ত না হয়ে ES যুক্ত হয়। কি যুক্ত হয়? ES। যেমন দেখুন প্লে, এখানে Y প্লের সাথে S বসেছে এবং গো GO লাস্টে কি O আছে। তো এই শব্দগুলো যদি কোনো ভার্বের শেষে থাকে ওই সমস্ত ভার্বের শেষে ES যুক্ত হয়। গট ইট? এবার আমরা চলে আসি যে আচ্ছা এবার আমরা বললাম চিরন্তন সত্য। এবার আমরা বললাম এক নম্বর গেল অভ্যাস। অভ্যাস বোঝাতে আমরা ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। এবার আমরা আসি চিরন্তন সত্য। আচ্ছা চিরন্তন সত্য কি জিনিস? যেমন ধরুন the sun rises in the east. The sun rises in the east. এটা হচ্ছে সূর্য পূর্ব দিকে উদিত হয়। এবার আমরা আসি the moon shines at night. এটা হচ্ছে চাঁদ রাতে কিরণ দেয়। এবার আমরা আসি এবার আমরা আসি হচ্ছে ওয়াটার pages on 0 degree centigrade. আচ্ছা দেখুন আমরা যদি একটু বুঝতে চেষ্টা করি চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য কোনো কথা যদি বোঝাতে যায় তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। চিরন্তন সত্য মানে কি? ধরুন the sun rises in the east. সূর্য পূর্ব দিকে উদিত হয়। এই কথাটি চিরসত্য। the sun rises in the east. সূর্য পূর্ব দিকে উদিত হয়। এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার আমি বললাম the moon shines at night. চাঁদ রাতে কিরণ দেয়। তো এই সমস্ত যে ধরনের কথা, এই ধরনের কথাগুলো যখন আমরা বলি চিরন্তন সত্য কথা বলা হয় এগুলোকে। তো ইউনিভার্সাল ট্রুথ কোনো কথা যখন আমরা বলবো তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব এবং এই ভার্বগুলো অবশ্যই এগুলো রাইজেস শাইন্স এগুলো অবশ্যই এই V1 ফর্মে হবে। এগুলো অবশ্যই V1 ফর্মে হবে। যারা খাতা কলম নিয়ে বসেছেন অবশ্যই এগুলো নোট ডাউন করুন এবং যারা বসেনি তারা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি একটু নেক্সটে যাব।
আচ্ছা, এবার আমরা আসি, ধরুন ভবিষ্যতে কোনো একটি কাজ করার সম্ভাবনা বা কোনো কিছু আসার সম্ভাবনা আছে, এরকম কিছু যদি বোঝায় সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়। তবে এটা অবশ্যই ভবিষ্যৎকাল না বা ফিউচার টেন্স নয়, এটা হচ্ছে ভবিষ্যতে কোনো একটি কাজ করার সম্ভাবনা আছে বা কোনো একটা কিছু আসার সম্ভাবনা আছে। এক্সাম্পল দিলে বুঝতে পারবেন সেটা যে কিরকম। ধরুন আমি বললাম Ramadan begins in the next month. এই যে begins, B1 দেখুন আমি বললাম Ramadan begins in the next month. Ramadan begins in the next month. রমাদান পরবর্তী মাসে আসবে বা শুরু হবে। এখানে যে আমি begins টার্মটা বললাম, রমাদান শুরু হবে নেক্সট মান্থে, তো ভবিষ্যতে এটা আসার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমরা V1 এখানে এই টার্মটা আমরা V1 ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ। আচ্ছা, এবার আমরা আসি ধরুন বললাম often, প্লিজ যারা একটু খাতা নিয়ে আছেন সবাই একটু নোট ডাউন করুন। often, sometimes, always, occasionally, usually, on Fridays, twice, every day, every week. খেয়াল করুন often প্রায়, sometimes মাঝে মাঝে, always সব সময়, occasionally কোন একটি occasion হওয়ার সময়, usually সচরাচর, on Fridays শুক্রবার দিনগুলোতে, twice মানে দুইবার, every day প্রতিদিন, every week প্রতি সপ্তাহে। একটু এক্সাম্পল দেখি আমরা। মুসলিমস যেহেতু প্লুরাল নাম্বার, মুসলিমস go to mosque on Fridays. এই যে V1, যখন কোন সেন্টেন্সে আমরা এই শব্দগুলো চলে আসবে, যখন কোন সেন্টেন্সে কোন বাক্যে মনের ভাব প্রকাশ করার সময় এই শব্দগুলো চলে আসবে, তখন আমরা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব এবং এটার স্ট্রাকচারে V1 আছে, মানে এটার ভার্বটা হবে V1। তাহলে আমরা কি শিখলাম? যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চিরসত্য বা অভ্যাস বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। সেন্টেন্সের মধ্যে আমরা ভার্বের দিকে তাকাবো, ভার্ব যদি V1 হয় মানে প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে আমরা বুঝবো যে এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ভার্ব যদি V1 হয়, ভার্বের দিকে তাকাবো, ভার্ব যদি V1 হয় তাহলে আমাদের বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ইনডিফিনিট টেন্স মানে কি?
আমরা প্রতিদিনের কাজ, প্রতিদিনের অভ্যাস বোঝাতে গেলে আমরা এই টেন্সটি ব্যবহার করে থাকি। যেমন ধরুন, আই ইট রাইস, আমি ভাত খাই। আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। হি গোস টু অফিস এভরিডে, সে প্রতিদিন অফিসে যায়। আই ব্রাশ মাই টিথ এভরিডে, আমি প্রতিদিন ব্রাশ করি। আই টেক বাথ এভরিডে, আমি প্রতিদিন গোসল করি। আই টেক ব্রেকফাস্ট এভরিডে, আমি প্রতিদিন সকালের নাস্তা করি। আই টেক ডিনার এভরিডে, আমি প্রতিদিন ডিনার করি। I take breakfast every day, আমি প্রতিদিন সকালের নাস্তা করি। I take dinner every day, আমি প্রতিদিন ডিনার করি। I cook every day, আমি প্রতিদিন রান্না করি। I wash dishes every day, আমি প্রতিদিন থালা বাসন ধুই। I wash my clothes every day, আমি প্রতিদিন আমার কাপড় চোপড় ধুই। I go to office every day, মানে এই যে প্রতিদিনকার যে কাজকর্ম আমাদের, তারপর আমাদের যে একটা অভ্যাস, আমি ভাত খাই, আমি কি বলে, আমি বই পড়ি, বই পড়া অনেকের অভ্যাস, আমি বই পড়ি। আই রিড আ নভেল, আমি একটু উপন্যাস পড়ি। আই রিড স্টোরি বুকস, আমি গল্পের বই পড়ি। তো এই যে অভ্যাসগত কিছু কাজ এবং প্রতিদিনের কিছু কাজ যখন আমরা বলতে চাই, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। এবং আরেকটি টার্ম আসে আমাদের এখানে, চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এসব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। এবং এরপর হচ্ছে আমাদের নিকটবর্তী কোনো ভবিষ্যতে কোনো কাজ করার সম্ভাবনা থাকলে নট ফিউচার টেন্স, ভবিষ্যৎকালের কোনো কথা না, ভবিষ্যতে আসবে এরকম বোঝালে, যেমন রমাদান বিগিনস ইন দ্য নেক্সট মান্থ, সেক্ষেত্রে আমরা ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। এবং এই ওয়ার্ডগুলো যদি আমাদের এখানে থাকে, প্লিজ সবাই একটু খেয়াল করুন, এই ওয়ার্ডগুলো যদি আমাদের থাকে, অফেন, সামটাইমস, অলওয়েজ, অকেশনালি, ইউজুয়ালি, অন ফ্রাইডেজ, টুইস, এভরিডে, এভরি উইক, এই ওয়ার্ডগুলো যখন আমাদের থাকবে তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। Everyone looks at a glance, সবাই এক পলক দেখে নিন। এবার আমরা এই সেন্টেন্সগুলোকে কিভাবে নেগেটিভ করতে হয় সেটা দেখব। সো চলুন আমরা ফার্স্ট ধরুন আমরা বললাম আই ইট রাইস, আমি ভাত খাই। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হামবোধক বাক্য। এটাকে যখন আমরা নেগেটিভ করতে যাব তখন কি হবে দেখুন, ইট খাওয়া, ইট খাওয়া, এটাকে যখন নেগেটিভ করতে যাব তখন যেহেতু এটা V1, যদি ভার্ব যদি V1 হয় তখন আমরা ডোন্ট অথবা ডাজন্ট ব্যবহার করব। ডোন্ট অথবা ডাজন্ট ব্যবহার করব। খেয়াল করুন, ভার্ব যখন V1 হবে তখন আমরা ডোন্ট অথবা ডাজন্ট ব্যবহার করব। কখন? যখন আমাদের এখানে কোনো হেল্পিং ভার্ব না থাকবে, মেইন ভার্ব থাকবে। হেল্পিং ভার্ব যেমন am, is, are, was, were, have, has, had, can, could, may, might, এগুলো মডেল ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, এই সমস্ত ভার্ব যখন থাকবে না তখন আমরা মেইন ভার্ব যখন থাকবে V1 তখন আমরা ডোন্ট অথবা ডাজন্ট দিয়ে নেগেটিভ করব। যেমন ধরুন ইট অর্থ খাওয়া, ধরুন আমি বললাম খাই। ডোন্ট ইট অর্থ হচ্ছে খাই না, ডোন্ট ইট অর্থ খাই না। সো খেয়াল করুন, আমরা লিখলাম আই ইট রাইস, আমরা লিখলাম আই ইট রাইস, আমি ভাত খাই। খেয়াল করুন, আমি ভাত খাই। এখন এটাই যখন আমি বলি যে আমি ভাত খাই না, এখানে খাই, খাই না, তখন আই এর সাথে ডোন্ট বসবে। আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ বা না বলতে। আই ডোন্ট ইট রাইস, এখানে যদি এস থাকে তখন আমরা ডাজন্ট ব্যবহার করব। এই V1 এর সাথে যদি এস থাকে তখন আমরা ডাজন্ট ব্যবহার করব। ধরুন যদি
প্লাস এস বা এস থাকলে তখন আমরা ডাজেন্ট ব্যবহার করব। V1 এর সাথে যদি এস বা এস থাকে তখন আমরা ডাজেন্ট ব্যবহার করব নেগেটিভ করার সময়, এবং যদি এস বা এস না থাকে তখন আমরা ডোন্ট ব্যবহার করব নেগেটিভ করার সময়। তাহলে কি হলো? আই ইট রাইস, আমি ভাত খাই। আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। আবার যখন আমরা বললাম do I eat rice, আমি কি ভাত খাই? খেয়াল করো, do I eat rice, আমি কি ভাত খাই? আবার যখন আমরা বললাম don't I eat rice, এটা কি হলো? আমি কি ভাত খাই না? খেয়াল করো। এখন আমরা নেগেটিভ কিভাবে করতে হয় সেটি বুঝবো। যেমন ধরুন আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। দেখুন ইট অর্থ খাওয়া, ইট অর্থ খাওয়া, তো ইট হচ্ছে V1, এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। যখন আমাদের এখানে am, is, are, was, were, have, has, had, তারপর can, could, may, might এই সমস্ত মডেল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বগুলো থাকবে না, তখন যখন আমাদের মেইন ভার্ব থাকবে তখন আমরা নেগেটিভটা কিভাবে করব? তখন আমরা কি করি? এখানে ডোন্ট অথবা ডাজন্ট ব্যবহার করি। তখন আমরা নেগেটিভ করার সময় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডোন্ট অথবা ডাজন্ট ব্যবহার করি। যেমন ইট অর্থ খাই, ডোন্ট ইট খাই না, ডাজন্ট ইট খাই না। এখন কথা হচ্ছে কখন ডোন্ট ব্যবহার করব আর কখন ডাজন্ট ব্যবহার করব। দেখুন যখন এই V1 এর সাথে s যুক্ত থাকবে, যখন এই যে V1 এর সাথে s বা es যুক্ত থাকবে তখন আমরা ডাজন্ট ব্যবহার করব। ভার্বের সাথে যদি s বা es যুক্ত থাকে তখন আমরা ডাজন্ট ব্যবহার করব, আর যখন s বা es যুক্ত থাকবে না তখন আমরা ডোন্ট ব্যবহার করব। যেমন ধরুন ইট খাই, ডোন্ট ইট খাই না। ইটস খাই, সরি ইটস খায়, সে খায়, হি ইটস, সে খায়। ইটস ডাজন্ট ইট, খায় না। সো এবার আমরা আসি আই ইট রাইস, আমি ভাত খাই। আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। আবার আমরা যখন বলি ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? আবার যখন আমরা বলি ডোন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না? সো এবার আমরা আসি যখন V1 এর সাথে is বা was যুক্ত থাকবে, es যুক্ত থাকবে তখন কি হবে? আমরা বললাম he goes to school, এটার অর্থ কি হলো? সে স্কুলে যায়। he goes to school, সে স্কুলে যায়। খেয়াল করুন এখানে V1 এর সাথে es যুক্ত আছে, তাহলে আমরা কি লিখব? doesn't it। এখানে যেহেতু go verb আছে তাহলে আমরা doesn't go লিখব, doesn't go লিখব। তাহলে আমরা এখানে he doesn't go to school। এখন এখানে কি হবে? সে স্কুলে যায় না। he doesn't go to school, সে স্কুলে যায় না। আবার যখন আমরা বললাম does he go to school, শেষে একটি কোশ্চেন মার্ক। সে কি স্কুলে যায়? does he go to school, সে কি স্কুলে যায়? আবার যখন আমরা বললাম doesn't he
স্কুল, শেষে একটা কোশ্চেন মার্ক দিলাম, সে কি স্কুলে যায় না? খেয়াল করুন ব্যাপারগুলো। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এখানে আমরা V1 এর সাথে ইএস যুক্ত পেয়েছি। V1 এর সাথে যখন ইএস যুক্ত থাকবে তখন আমরা ডাজন্ট দিয়ে নেগেটিভ করব। হি ডাজন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না। গোস যায়, ডাজন্ট গো যায় না। ইটস খায়, ডাজন্ট ইট খায় না। গিভ দেয়, ডাজন্ট গিভ দেয় না। Does he go to school? সে কি স্কুলে যায়? Does he go to school? সে কি স্কুলে যায়? আবার যখন আমরা নট যুক্ত করি, doesn't he go to school? সে কি স্কুলে যায় না? তো এবার এরকম সেম ভাবে আমরা যখন we help the poor, we help the poor, আমরা গরিবদের সাহায্য করি। খেয়াল করুন এখানে হেল্প অর্থ সাহায্য করা, হেল্প ভার্বের সাথে কোনো এস বা ইএস যুক্ত নেই। তো যেহেতু হেল্প ভার্বের সাথে কোনো এস বা ইএস যুক্ত নেই, তাহলে আমরা এখানে ডাজন্ট হেল্প লিখবো না, ডোন্ট হেল্প লিখবো। কি লিখবো? ডোন্ট হেল্প। তাহলে এটা এটাকে যখন আমরা নেগেটিভ বলি বা না বোধক বাক্য বলবো, তখন আমরা কিভাবে লিখবো? উই ডোন্ট হেল্প দ্য পুর, উই ডোন্ট হেল্প দ্য পুর, আমরা গরিবদের সাহায্য করি না। আবার যখন আমরা প্রশ্ন করতে যাব তখন এই ডোন্ট ওয়ার্ডটাকে আমরা সামনে নিয়ে আসবো। ডোন্ট উই হেল্প দ্য পুর, আমরা কি গরিবদের সাহায্য করি না? ডোন্ট উই হেল্প দ্য পুর, আমরা কি গরিবদের সাহায্য করি না? ডু উই হেল্প দ্য পুর, আমরা কি গরিবদের সাহায্য করি? আচ্ছা, আবার যখন আমরা বলি ইউ রিড বুক, ইউ রিড বুক, তুমি বই পড়ো। দেখুন রিড ভার্বের সাথে কোনো এস যুক্ত নেই, তাহলে আমরা কিভাবে নেগেটিভ করব? ইয়েস, ডোন্ট রিড, ডোন্ট রিড, রিড পড়ি, ডোন্ট রিড পড়ি না, রিড পড়ি, ডোন্ট রিড পড়ি না। তাহলে কি হলো? ইউ ডোন্ট রিড দ্য বুক, তুমি বইটি পড়ো না। যখন আমরা প্রশ্ন করব ডু ইউ রিড বুক, তুমি কি বই পড়ো? ডু ইউ রিড বুক, তুমি কি বই পড়ো? আবার যখন আমরা বলি ডোন্ট ইউ রিড বুক, তুমি কি বই পড়ো না? ডোন্ট ইউ রিড বুক, তুমি কি বই পড়ো না? আবার যখন আমরা বলি আই রিড আ নভেল, আমি একটি উপন্যাস পড়ি। এখানেও রিড ভার্বের সাথে এস বা ইএস যুক্ত নেই, তো এটা আগেরটার মতোই হবে। হি গেটস আপ ফ্রম বেড এট 6 AM এভরি ডে, সে প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে ওঠে। তাহলে এখানে গেটস ভার্বের সাথে এস যুক্ত আছে, গেটস ভার্বের সাথে এস যুক্ত আছে, তাহলে এটাকে আমরা নেগেটিভ কিভাবে করব? ডাজন্ট গেট, গেট আপ ঘুম থেকে ওঠা, গেটস আপ ঘুম থেকে ওঠা, ডাজন্ট গেট আপ ঘুম থেকে উঠে না। তাহলে কি হলো? হি ডাজন্ট গেট আপ ফ্রম বেড, হি ডাজন্ট গেট আপ ফ্রম বেড, সে ঘুম থেকে উঠে না। আবার যখন আমরা বলি ডাজ হি গেট আপ, সে কি ঘুম থেকে ওঠে? আবার যখন আমরা বলি ডাজন্ট হি গেট আপ, সে কি ঘুম থেকে উঠে না? সো এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সে আপনারা নেগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ এরকম করতে পারেন। তো এভাবে প্রত্যেকটা ভার্ব যুক্ত করে করে সাবজেক্টের সাথে কোনটার সাথে এস বসবে, কোনটার সাথে ইএস বসবে, তো ওই অনুযায়ী ডোন্ট এবং ডাজন্ট ব্যবহার করে আমরা নেগেটিভ করব ভার্বগুলোকে এবং ওই অনুযায়ী আমরা সেন্টেন্স মেক করব। এবং আজকে আমরা শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার, আজকে আমরা শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। এবং আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে গেলে আপনাকে অবশ্যই বেসিকের ক্লাসটা করে আসতে হবে। আমি টেন্সের উপরে আরেকটি ক্লাস নিয়েছি, প্রথম ক্লাস, অবশ্যই প্রথম ক্লাসটি করে তারপরে এই ক্লাসটি দেখবেন, তাহলে আপনার কোনো জড়তা থাকবে না, মানে খুব ভালোভাবে ক্লিয়ার হবে। যদি প্রথম ক্লাসটি বেসিক ক্লাসটি করে আসেন তাহলে এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারবেন। এবং অনেকে দেখবেন যে আমরা অনেক থাম্বনেইলে দেখি যে মাত্র 15 মিনিটে, মাত্র 20 মিনিটে টেন্স শেষ, একদম টেন্স শেষ, সব বুঝে ফেলবেন, সব শিখে ফেলবেন। আসলেই কি টেন্স শেখা যাবে 15 মিনিটে? নো, টেন্সের এক একটি পার্ট আছে
এই পার্টগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, আমরা যখন স্পোকেন ইংলিশ বলবো, যখন আমরা ওগুলো বলতে যাব, তখন আমাদের অটোমেটিকলি ওগুলো আয়ত্ত হয়ে যাবে। কখন? যখন আমরা এই বিশদভাবে পার্ট টু পার্ট সেন্টেন্স গুলোকে বুঝবো, তখন আমাদের স্ট্রাকচারগুলো মাথায় সেট আপ হয়ে যাবে এবং তখন আমাদের স্পোকেনের সাথে আমরা 15 মিনিটে আমরা নিজেরাই বলতে পারবো। ওটা কোনো প্রবলেম হবে না। বাট আপনাকে অবশ্যই এগুলো বুঝতে হবে, এগুলো আপনাদের অবশ্যই বুঝতে হবে। না হলে আপনি কিভাবে বুঝবেন যে কোথায় আমরা V1 ইউজ করব, কোথায় আমাদের একটি সাহায্যকারী ভার্ব প্রয়োজন হবে, বা রুলস না বললে তো আমরা এটা বুঝতে পারবো না। অবশ্যই আমাদের স্ট্রাকচারটা লাগবে। যখন আমরা টেন্স বলতে যাব, তখন অবশ্যই আমাদেরকে এই স্ট্রাকচারটা পড়তে হবে এবং এই স্ট্রাকচারটি অবশ্যই মুখস্থ করতে হয় আমাদের। হ্যাঁ, আমরা কিভাবে মুখস্থ করবো? আমরা বই দেখে ডাইরেক্ট এভাবে মুখস্থ করবো না, আমরা বুঝবো। প্রথমে আমরা বুঝে তারপর নিজেরা সেন্টেন্স মেক করে রুলস এর সাথে মিলিয়ে তারপর আমরা টেন্স করবো। তখন আমাদের টেন্সটিকে কঠিন মনে হবে না। সো আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখলাম। নেক্সট ক্লাসে আমরা নেক্সট টেন্স গুলো শিখবো এবং অবশ্যই আমরা ধারাবাহিকভাবে ক্লাসটা করবো এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাবেন প্রত্যেকটি ক্লাসের আগে এবং অবশ্যই আমার ক্লাসগুলোকে নোট ডাউন করবেন। তাহলে কি হবে, এটা আপনি পরে আবার রিভিশন করে পড়তে পারবেন। I hope to see you all inshallah in another class, and till then take care and keep also me in your prayer, and Allah Hafiz.